আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে, তবু এর একটু বিশেষ মূল্য আছে। এটা সেই ফুলের মতো যার বুকের ওপরে ভ্রমর এসে বসেছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতন গুটি ধরে উঠেছে। সেই ইতিহাসটা আকারে ছোট, তাকে ছোট করে লিখব। ছোটকে যারা সামান্য বলে ভুল করে না, তারাই রস বুঝবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করার সব আমি চুকিয়েছি। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু ভোগ করবার সময় পাননি। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়লেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সংসারটা নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। কন্যার পিতামাত্রে স্বীকার করবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে যেন মাথা হেঁট করে আসে, এই তিনি চান। অথচ যে টাকা দিতে মানা করবে না, যাকে শোষণ করা চলবে, অথচ বাড়ি আসলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুঁকোয় তামাক দিলে কিছুই মনে করবেন না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় এসে আমার মন উতলা করে দিল। ওহে, মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতন কাঁপতে কাঁপতে আলো ছায়া ধ্বনিতে লাগলো। একবার মামার কাছে কথাটা পেরে দেখো। হরিশ আসর জমাতে অদ্বিতীয়, তাই সব জায়গায় তার খাতির। মামাও তাকে পেলে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন সেটা শূন্য বললেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রক্ষা করা সহজ নয় বলে পশ্চিমে গিয়ে বাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকে। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই। সুতরাং তার ওই লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করে দিতে দ্বিধা হবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তাই শুনে মামার মন ভার হলো। বংশে তো কোনো দোষ নাই। না, দোষ নাই। কন্যার পিতা কোথাও তার যোগ্য বর খুঁজে পায়নি। একে তো বরের হাট মহার্ঘ, তারপর ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করছেন, কিন্তু মেয়ের বয়স তো সবুর করছে না। যাই হোক, সরস রসনার গুণ আছে বটে। মামার মন নরম হলো। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হয়ে গেল। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসব। সাহস করে প্রস্তাব করতে পারলাম না। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তার মতো রুচি এবং দক্ষতার মানুষের ওপর আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরে এসে বলল, মন্দ নয়, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করে যান। আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড় চুপচাপ। মামার মুখ তখন অনর্গল ছুটছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেটাকে তিনি নানান প্রসঙ্গে প্রচার করছিলেন। শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবল লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেআই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুব খুশি হলেন। পণ সম্বন্ধে 2 পক্ষ পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হবে
সেও একেবারে পাকা কথা হয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনা কি স্থির হলো। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করে গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করতে গেলে কেরানি রাখতে হয়। তাদেরকে বিদায় করতে অপর পক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে মামার সঙ্গে মা অনেক হাসলেন। আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। আংটিতে, হাড়েতে, জড়ি জহরাতে আমার শরীর যেন গহনার দোকানে নিলামে চড়ছে মনে হলো। মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না। সমস্ত আয়োজন নিতান্ত মধ্য রকমের। এরপরে সোমনাথ বাবুর ব্যবহারটা নিহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নেই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করে মাথা হেলিয়ে নম্রতার সঙ্গে হেসে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে বরকর্তাদের প্রত্যেকে বারবার প্রচুর রূপে অভিষিক্ত না করে দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হতো। আমি সভায় বসবার কিছুক্ষণ পরেই মামা সোমনাথ বাবুকে পাশের ঘরে ডেকে দিয়ে গেলেন। কি কথা হলো জানি না। কিছুক্ষণ পরে সোমনাথ বাবু এসে বললেন, বাবাজি, একবার এদিকে আসতে হচ্ছে। পাশের ঘরে গিয়ে দেখি মামা এক তক্তপোষে এবং স্যাঁকড়া, তার দাড়ি, পাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি নিয়ে মেজে বসে আছে। তোমার মামা বলছেন বিবাহের কাজ শুরু হওয়ার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখবেন। এতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করে চুপ করে রইলাম। ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হবে। সে কথা তবে ঠিক, উনি যা বলবেন কি তাই হবে? এ ব্যাপারে তোমার কিছু বলবার নেই? আমি একটু ঘাড় নাড়ার ইশারায় জানালাম, এসব কথাই আমার সম্পূর্ণ অনাধিকার। আচ্ছা, তবে বসো। মেয়ের গা থেকে তাহলে সমস্ত গহনা খুলেই আনছি। অনুপম এখানে কি করবে? ও সবাই গিয়ে বসুক। না, সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা এনে তক্তপোষের ওপর রাখলেন। সমস্তই তার পিতার আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। শেখরা গহনা হাতে তুলে নিয়ে বলল, আর কি দেখিব, কি এতে খাদ নেই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলে সে মকরমুখ মোটা একখানা বালাই একটু চাপ দিয়ে দেখল, সেটা সঙ্গে সঙ্গে বেঁকে গেল। মামা তখনই তার নোট বইয়ে গহনার ফর্দ টুকিয়ে নিলেন। পাছে যা দেখানো হলো তার কোনোটা কম পড়ে। হিসেব করে দেখলেন গহনা যে পরিমাণ দেওয়ার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার চেয়ে অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়ে ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটা শেখরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরখ করে দেখো। এটা বিদেশি মাল, এটাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথবাবু ইয়ারিং মামার হাতে দিয়ে বলল, এটা আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এবং ইয়ারিং দিয়ে কন্যাকে তার আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে গেল। দরিদ্র তাকে ঠকাতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ হতে বঞ্চিত হলেন এবং তার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। না, এখন সবাতে বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। সে কি কথা? লগ্ন? সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলে মনে হলো। মামাকে উঠতে হলো। বরযাত্রীদের খাওয়া হয়ে গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলের তৃপ্তি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ আমাকে খেতে বললেন। সে কি কথা? বিবাহের আগে বর খাবে কেমন করে? তুমি কি বলো, বসে যেতে দোষ কি আছে? মূর্তিমতী মাতৃজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন তাই আমরা করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে আর আপনাদের কষ্ট দেবার আমাদের কোনো ইচ্ছা নেই। এখন তবে তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। তবে আপনাদের গাড়ি বলে দিই। ঠাট্টা করছেন নাকি?
ঠাট্টা তো আপনি করছেন। এই ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করবার আমার কোনো ইচ্ছে নেই। মামা অবাক হয়ে গেলেন। আমার মেয়ের গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না। আমাকে একটা কথাও বলা তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউ নই। তারপরে যা হলো সে আমার বলার ইচ্ছে নেই। ঝাড়লন্টন ভেঙে চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা শেষ করে বেরিয়ে গেল। বাড়ির সকলে তোরে গিয়ে আগুন। কন্যার পিতার এত গুমর। দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। কিন্তু মেয়ের বিয়ে হবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিয়ের আসর থেকে নিজে ফিরিয়ে দিয়েছে। বিবাহ হলো না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাইয়ে দিল। সমস্ত অন্য সদ্য সেখানে টান মেরে ফেলে দিয়ে আসতে পারলে একদম। তবে আফসোস এক্ষুনি বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করব। তাহলে তামাশা যেটুকু বাকি আছে তা পুরোটা হবে। বলা বাহুল্য আমিও খুব রেগেছিলাম। কোনোভাবে শম্ভুনাথ খুব জব্দ হয়ে আমাদের পায়ে পড়েন। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাকে কিছুতেই টেনে ফেরাতে পারে না। দেয়ালটুকুর আড়ালে রয়ে গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। বিনু তার বর্ণনার ভাষা অত্যন্ত সৈন্যকিরণ বলে তার প্রত্যেক কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বেলে দিয়েছিল। বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখলাম চোখে, না দেখলাম তার ছবি, সমস্তই অস্পষ্ট হয়ে রইল। হরিশের কাছে শুনেছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। পছন্দ করেছে নিশ্চয়ই, না করবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলে দেখে না? যখন ঝুঁকে দেখে তখন ছবিটির ওপরে কি তার মুখের ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকিয়ে ফেলে না? দিন যায়, একটা বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারলেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলে যাবে তখন বিবাহের চেষ্টা করবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে পণ করেছে বিবাহ করবে না। শুনে আমার মন পুলকের আবেশে ভরে গেল। আমি কল্পনায় দেখতে লাগলাম সে ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। তার বাপ তার মুখের দিকে তাকিয়ে ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে এসে দেখেন মেয়ের দুই চোখ জলে ভরা। মা, তোর কি হয়েছে বল আমাকে। কই কিছু তো হয়নি বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে। তখন বাপের প্রাণ আর সহ্য করতে পারবে না, সব অভিমান ভাসিয়ে দিয়ে তিনি ছুটে আসবে আমাদের দরজায়। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা যেন কালো সাপের মতন রূপ ধরে ফোঁস করে উঠল। বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল নিয়ে সভা ছেড়ে চলে এসো। কিন্তু কথা এমন করে ফুরল না। এখানে এসে সেটি অফুরন্ত রয়েছে। মাকে নিয়ে তীর্থে চললাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হয়নি। রেলগাড়িতেও ঘুমাচ্ছিলাম। ঝাঁকানি খেতে খেতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জেগে উঠলাম। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলে উঠল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে
কি মধুর তা এমন করে অসময় অজায়গায় আচমকা শুনলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার এক চক্ষু লনং নেড়ে দিল। গাড়ি চলল। আমি জানলার কাছে বসে রইলাম। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল। রাতে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনেই একবার করে মুখ বের করে দেখলাম। ভয় হতে লাগলো, যাকে দেখা হলো না সে পাছে রাতে নেমে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি দল আসবাবপত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছেন। 2-3 মিনিট পরে গাড়ি এলো। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। মাকে নিয়ে কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়লাম। সব গাড়িতে ভিড়, দাঁড়ে দাঁড়ে উঁকি মেরে বেড়াতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই বাক্য। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করে মাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। জিনিসপত্র তোলার সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়াতে নেই। সেই মেয়েটি কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টেনে নিল। আমার একটা ফটোগ্রাফ তোলার ক্যামেরা স্টেশনেই পড়ে রইল। গ্রাহ্য করলাম না। তারপর কি লিখব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাকে কোথায় শুরু করব আর কোথায় শেষ করব? বসে বসে বাক্যের পর বাক্য সৃষ্টি করতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখলাম। মায়ের মুখের দিকে তাকালাম। তার চোখে পলক পড়ছে না। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন তার দেহে মনে কোথাও একটুও ভার চাপিয়ে দেয়নি। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা অপূর্ব। তার কোনো জায়গায় কোনো জরিমা নেই। সঙ্গে 2-3টে ছোট ছোট মেয়ে ছিল। তাদেরকে নিয়ে তার হাসি এবং কথার কোনো অন্ত ছিল না। আমি হাতে একখানা বই নিয়ে সেদিকে কান পেতে রেখেছিলাম। যেটুকু কানে আসছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। তার বিশেষত্ব এই যে তার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হয়ে গিয়েছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছোটদের গল্পের বই। তারই কোন একটা বিশেষ গল্প শোনাবার জন্য মেয়েরা তাকে অনুরোধ করতে লাগলো। আমার মনে হলো আমাকে যে প্রকৃতি তার আকাশ দিয়ে ঘিরে ধরেছে সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছাতে খাবারওয়ালাকে ডেকে সে খানিকটা চানামুট কিনে নিল এবং মেয়েদের সঙ্গে মিলে নিতান্ত ছেলে মানুষের মতো করে কলহাস্য করতে করতে অসংকোচে খেতে লাগলো। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া। আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠো চেয়ে নিতে পারলাম না? হাত বাড়ি দিয়ে কেন আমার লোভ স্বীকার করলাম না? মা ভালো লাগা আর মন্দ লাগার মধ্যে দমনা হয়েছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নেই। বিশেষত এমন লোভীর মতো খাচ্ছে সেটা ঠিক তার পছন্দ হচ্ছিল না। অথচ এদের বেহায়া বলে তার ভ্রম হয়নি। তার মনে হলো এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকায় তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে এসে থামল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হতে উঠবার উদ্যোগ করছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। গাড়ি ছাড়ার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের কাছে ঝুলিয়ে দিয়ে আমাকে বলল, এই গাড়ির এই 2 বেঞ্চের আগের থেকে 2 সাহেব রিজার্ভ করেছেন, আমাদের অন্য গাড়িতে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। না, আমরা গাড়ি ছাড়বো না। কিন্তু না ছেড়ে তো উপায় নেই। কিন্তু মেয়েটির চলিনচ্যুতার কোনো লক্ষণ না দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো। আমি দুঃখিত, কিন্তু কুলে কুলে। মেয়ে উঠে 2 চক্ষে অগ্নিবর্ষণ করে বলল,
না, আপনি যেতে পারবেন না। যেমন আছেন বসে থাকুন। প্রি রিজার্ভিং দিস সিট ইজ আ লাই। এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা এ কথা মিথ্যে কথা। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর মেয়েটির মুখে তাকিয়ে তার কথা শুনে ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু আড়ালে নিয়ে গিয়ে কি কথা হলো জানি না। দেখা গেল গাড়ি ছাড়বার সময় পেরিয়ে গেল আর একটা গাড়ি জুড়ে তবে ট্রেন ছাড়ল। মেয়েটি তার দলবল নিয়ে আবার চানামুট খেতে শুরু করলো, আর আমি লজ্জায় জানলার বাইরে মুখ বাড়িয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলাম। কানপুরে এসে গাড়ি থামল। মেয়েটি জিনিসপত্র বেঁধে প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্তানি চাকর ছুটে এসে ওগুলো নামাবার উদ্যোগ করতে লাগলো। মা তখন আর থাকতে পারল না। তোমার নাম কি মা? আমার নাম কল্যাণী। শুনে মা আর আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার। তার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নেমে গেল। মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপর আমি কানপুর এসেছি। কল্যাণীর বাবা আর কল্যাণীর সাথে দেখা হয়েছে। হাত জোর করেছি, মাথা হেঁট করেছি। শম্ভুনাথ বাবুর হৃদয় বলেছে, আমি বিবাহ করব না। কেন? মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মা আছে নাকি? তারপর বুঝলাম কি মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়েছে। কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজছে। তখন আমার বয়স 23, এখন হয়েছে 27। তোমরা মনে করছো আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি। গো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হলো না, শেষ হবেও না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো জায়গা পেয়েছি।